গুড আফটারনুন স্টুডেন্টস, আমি তোমাদের জিওগ্রাফির মানস স্যার। তোমাদের লাস্ট কয়েকদিন ধরে যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম অর্থাৎ বায়ুমণ্ডল, দশম শ্রেণীর বায়ুমণ্ডল অধ্যায় আমরা আলোচনা করছিলাম বিগত বেশ কিছুদিন ধরে। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এই অধ্যায়টা সমাপ্ত হয়ে গেলে আমরা এখান থেকে যা অনুশীলনীতে যা প্রশ্ন আছে সেগুলো আমরা একটু নিজেদের মধ্যে আলোচনা করব। কারণ অনেক শর্ট প্রশ্ন থেকে যায়, হয়তো সেগুলো আলোচনা করবার সময়তে যখন আমরা মূল বিষয়বস্তু আলোচনা করি সবটা হয়তো বলা হয়ে ওঠে না, এবং কিছু ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সেগুলো অনুশীলনীতে উল্লেখ করা থাকে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এইগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করি নিজেদের মধ্যে, তাহলে আমাদের পুরো যে অধ্যায়ের বিষয়বস্তুটা ছিল সেটা সম্পর্কে একটা সম্মিলিত ধারণাও তৈরি হয়ে সাথে সাথে। এবং এগুলো আমরা তৈরি করলে আমাদের পরীক্ষার সময় যে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা খুব সহজেই তাহলে সমাধান করতে পারবো, তার উত্তর দিতে পারবো, তাই তো? আমরা বিগত দিনে মাল্টিপল চয়েস টাইপের যে কোশ্চেনগুলো থাকে 1 নম্বরে, সেগুলো আমরা কিছুটা প্র্যাকটিস করেছি, আলোচনা করেছি, আর তার সাথে সাথে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ প্রশ্নগুলো আলোচনা করেছি। তোমরা আগের দিন খুব আগ্রহের সহিত সবাই খুব ভালোভাবে উত্তর দিয়েছো, এবং আমি আশা করছি আজকেরও তোমরা একইভাবে উত্তর দিতে থাকবে, উত্তর দেবে। এবং দেখবে অনেকগুলো প্রশ্ন সেখানটাতে যেমন পেয়েছি তার রিপিট কিছু প্রশ্ন আমরা এখানেও পেয়ে যাব। তো আমি আশা করব তোমরা সবাই খুব আগ্রহের সহিত এগুলো উত্তর দেবে। যারা পারবে সবাই হাত তুলবে, যারা যারা পারবে। যারা হয়তো সেই নির্দিষ্ট প্রশ্নটা মনে নেই বা সেই মুহূর্তে মনে আসছে না, তারা ভালোভাবে শুনে নেবে এবং অবশ্যই প্রত্যেকে খাতায় এই প্রশ্ন উত্তরগুলো নোট ডাউন করে নেবে, যাতে বাড়িতে তোমরা যখন এই নির্দিষ্ট অধ্যায়টা টেক্সট বই থেকে পড়বে, যখন নিজেরা প্রস্তুত হবে, এগুলো পড়লে তোমাদের কিন্তু সঠিকভাবে পুরো প্রশ্ন উত্তর তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা প্রশ্ন উত্তর পর্বের দ্বিতীয় অংশ চলো আলোচনা শুরু করি। তাহলে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল তার প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব দ্বিতীয় অংশ হিসাবে। আচ্ছা, আজকে আমাদের আলোচনার প্রশ্নগুলোর আলোচনার বিষয়বস্তু হবে যে সত্য মিথ্যা আর শূন্যস্থান পূরণ। ঠিক আছে? যদি কোনো প্রশ্ন তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি তাহলে তোমাদের সেই প্রশ্নটা আবার ভালো করে বুঝিয়ে দেব। অনেক সময় হয় যে বিভিন্ন প্রশ্ন এমনভাবে লেখা থাকে হয়তো সেটা আমরা সম্পূর্ণ বুঝতে পারি না, কিন্তু উত্তরটা আমাদের জানা থাকে, কিন্তু প্রশ্নটা সঠিকভাবে না বোঝার দরুন আমরা উত্তরটাও ভুল দিয়ে আসি। তো সেটা যাতে না হয় সেটা তোমরা একটু দেখবে। যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো আমাকে বলবে, আমি সেটা ভালোভাবে বলে দেবো। আচ্ছা, প্রত্যেকে কিন্তু রেসপন্স করবে আমি চাই। দেখো, এই যে প্রশ্নটা, প্রথমে যে প্রশ্নটা বলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মাধ্যমিকে কতবার এসেছে দেখো, 2005 সালে, 2008 সালে, 2014 সালে, 2016 সালে, বেশ কয়েকবার এসেছে। তার মানে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমরা মনে করতে পারি। বলা হচ্ছে প্রথম প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। এই যে কথাটা বলা হলো, উক্তিটা দেওয়া হলো, এই কথাটা কি ঠিক না ভুল, কি মনে হয় তোমাদের? ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের কোন স্তর? একদম সর্বনিম্ন স্তর। তাহলে এই ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা যদি আমরা বৃদ্ধি পেতে থাকে,
তাহলে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। এটা সঠিক না মিথ্যা, সত্য না মিথ্যা, কি মনে হচ্ছে তোমাদের? এটা সত্য, একদম ঠিক বলেছো, এটা হচ্ছে সত্য। ঠিক আছে, তার পরের প্রশ্ন বলা হচ্ছে ট্রপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক। এটা 2014 সালের মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল। এই ট্রপোস্ফিয়ার কোন স্তর তোমরা বললে? একদম সর্বনিম্ন স্তর বায়ুমণ্ডলের। তো ট্রপোস্ফিয়ারে এই সর্বনিম্ন স্তরকে একটা নির্দিষ্ট নামে ডাকা হয়, কি নাম বলো তো সেটা? ক্ষুব্ধমণ্ডল। ভেরি গুড। তো এই ট্রপোস্ফিয়ার ক্ষুব্ধমণ্ডল, এবং এই ক্ষুব্ধমণ্ডল কেন বলা হচ্ছে? ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত মেঘ সব স্তরেই হয়। তার পাশাপাশি এই স্তরেই কিন্তু যাবতীয় ধূলিকণা, ধোঁয়াশা এবং বায়ুমণ্ডলের যত রকম কিছু রয়েছে, অর্থাৎ যা আমরা বাতাসে হয়তো ভেসে বেড়াচ্ছে দেখতে পাই না, এবং ট্রপোস্ফিয়ারের ঘনত্ব কিন্তু বাদবাকি যে কটি স্তর রয়েছে তা থেকে ঘনত্ব সর্বাধিক বেশি। ঠিক আছে, তো সেই জন্য ট্রপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক, এই কথাটি সত্য না মিথ্যা? কথাটি সত্য, একদম সঠিক বলেছো তোমরা। তাহলে এটাও সত্য হলো। বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়। এই যে উক্তিটি করা হয়েছে, যে বলা হচ্ছে বায়ুর আপেক্ষিক উষ্ণতা যখন বৃদ্ধি পাচ্ছে, আপেক্ষিক আর্দ্রতা কি বৃদ্ধি পাবে? কি মনে হচ্ছে তোমাদের? এই একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে বায়ুর উষ্ণতা যখন বৃদ্ধি পাবে এবং বায়ুর উষ্ণতার সাথে আপেক্ষিক আর্দ্রতার কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। অর্থাৎ যদি উষ্ণতা বৃদ্ধি পায়, আপেক্ষিক আর্দ্রতা কিন্তু হ্রাস পেতে হবে। কারণ আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পেয়ে গেলে তারা জলীয় বাষ্প ধারণ ক্ষমতা করা থাকবে না। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, কিন্তু আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পাবে। তাহলে কথাটি কি হলো? কথাটি মিথ্যা হলো, তাই তো? মানে যে বক্তব্যটি, সেন্টেন্সটি বলা হলো সেটা মিথ্যা একটা উক্তি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের নাম শুনেছে সবাই? এটা পৃথিবীর সবথেকে বৃহত্তম মহাসাগর হিসেবে বলা হয়। এল নিনো, এটার নাম শুনেছ? আচ্ছা, খুব ভালো। এল নিনো, লা নিনা দুটোকেই বলা হয়। দুটো ভিন্ন ভিন্ন দুটো শব্দ, এবং তাদের ভিন্ন ভিন্ন প্রভাবও লক্ষ্য করা যায়। আচ্ছা, প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনো যেটা বলা হচ্ছে, বলছে এর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়। কথাটা কি সঠিক? কি মনে হচ্ছে তোমাদের? এটা হচ্ছে মিথ্যা, কারণ প্রশান্ত মহাসাগরে যে এল নিনো সৃষ্টি হয়, এল নিনো সৃষ্টি হলে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে কিন্তু খরা হয় না, খরা হয় পূর্ব উপকূলে, পশ্চিম উপকূলে বন্যার সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই যে এল নিনোর প্রভাব কিন্তু আমাদের এশিয়া তথা ভারতবর্ষেও আমরা ব্যাপকভাবে লক্ষ্য করতে পারি। এল নিনো যে বছরে আসে সেই বছর জেট বায়ু আসতে বাধা পায়। জেট বায়ু আসতে বাধা পাওয়া মানে মৌসুমী বায়ুও বাধাপ্রাপ্ত হবে। তাহলে এল নিনো যে বছরে আসবে সেই বছরে ভারতীয় উপমহাদেশ সংলগ্ন অঞ্চলে কিন্তু খরা হবে, বৃষ্টিপাত সেভাবে হবে না। আর এল নিনো যে বছর তার প্রভাব থাকবে না, অর্থাৎ সেই বছরে কিন্তু লা নিনার প্রভাব লক্ষ্য করা যায়। আর এই লা নিনার প্রভাব থাকলে জেট বায়ু যেমন আসবে, মৌসুমী বায়ু আসতে পারে, আসার তার সব সম্ভাবনা তৈরি থাকে, ভালো পথ দিয়ে আসতে পারে, এবং তার জন্য সেই বছরগুলোতে, নির্দিষ্ট বছরগুলোতে কিন্তু অতিরিক্ত বৃষ্টি বা বন্যার সম্মুখীন হতে হয় সেই নির্দিষ্ট অঞ্চলে। এই যে 2024 সাল আমরা বসবাস করছি, এই 2024 সাল কিন্তু লা নিনার বছর, অর্থাৎ এই সালে কিন্তু লা নিনা প্রভাব অনেকটাই বেশি। সেটা তোমরা
তার বাস্তবিক প্রভাব তোমরা দেখতে পাচ্ছ, কারণ শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বেশ কিছু রাজ্য অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত হওয়ার জন্য কিন্তু ব্যাপক পরিমাণে বন্যাও সৃষ্টি হয়েছে সব জায়গাতেই, তাই তো? তাহলে এই প্রশান্ত মহাসাগরে এল নিনো এবং লা নিনার প্রভাব কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে, এবং এটাকে তোমরা গুলিয়ে ফেলবে না। একদম সিম্পল কথা তোমরা মাথায় রাখবে, এল নিনো যদি আসে তাহলে এল নিনোর প্রভাবে আমাদের ভারতীয় উপমহাদেশে কিন্তু তার জন্য খরা সৃষ্টি হবে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে, আর লা নিনার প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। ঠিক আছে? বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়। 2018 সালে এই প্রশ্নটি এসেছিল। তাহলে বায়ুর চাপ সাধারণত আমরা ব্যারোমিটারের সাহায্যেই নির্ণয় করা হয়। তাহলে ব্যারোমিটারেরও বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ রয়েছে। যত দিন যাচ্ছে বা যত আধুনিক প্রযুক্তি আসছে, এই ব্যারোমিটারেরও কিন্তু প্রযুক্তিগত কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। সেই জন্য টরেসলি ব্যারোমিটার, 14 ব্যারোমিটার, তার সাধারণ যে ব্যারোমিটার এগুলো সাহায্যেই বায়ুর চাপ আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে? মনে থাকবে তাহলে। দেখো, সত্য মিথ্যা মানে শুধু যে এই নির্দিষ্ট প্রশ্নটির সত্য বা মিথ্যা বললেই শুধু নয়, আমাকে জানতে হবে যে এই প্রশ্নটা কেন আমি সত্য মানে সঠিক হলো এই উত্তরটা, আর কেন এটা মিথ্যা হলো। তাহলে সঠিক কোনটা হবে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তুমি যখনই এই দুটো জিনিস, পজিটিভ এবং নেগেটিভটা তুমি যখন জানতে পারবে, তখন কিন্তু তোমার অনেক প্রশ্নের উত্তর কিন্তু তোমার জানা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 5টা প্রশ্ন আমরা আলোচনা করলাম। প্রথমে যেটা করলাম যে ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতার বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। কি হবে এটা বলো? সত্য। ট্রপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক। কি হবে? সত্য। বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পাবে। এটা মিথ্যা, কারণ এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক মাথায় রাখতে হবে। প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়। এটা মিথ্যা একটা উক্তি। বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়। একদম সত্য। ঠিক আছে? এরপরে বলা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথমে মাথায় রাখতে হবে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য ঠিক কেমন। বলো তো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য ঠিক কেমন? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দিচ্ছে। সারা বছর উষ্ণতার পরিমাপ প্রায় একই, কারণ এখানে সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি আর সর্বনিম্ন 24 ডিগ্রি। আর কি হয়, এখানে সারা বছর প্রত্যেক দিন বিকেলবেলা প্রায় তোমার 175 থেকে 250টা দিন বছরের মধ্যে বৃষ্টিপাত হতে দেখা যায়। ঠিক আছে? তো এই বৃষ্টিকে কি বৃষ্টিপাত বলা হয়? এটাকে বলা হয় 4 o'clock রেন। তাই তো? প্রত্যেকদিন বিকেল 4টের সময় বৃষ্টিপাত হয়। এবং এটা কোন ধরনের বৃষ্টিপাতের একটা উদাহরণ বলা যেতে পারে? পরিচলন বৃষ্টিপাতের উদাহরণ বলা যেতে পারে। দেখো, এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বললাম, এর মধ্যে আমাদের অনেকগুলো কিন্তু প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই বলতে পারলে। তাহলে এইখানটায় যদি সারা বছর উষ্ণতার পরিমাণ একই ধরনের থাকে, খুব একটা পার্থক্য লক্ষ্য করা যায় না, তাহলে কি এখানে ঋতু পরিবর্তন হবে? ঋতু পরিবর্তন হবে না, তাই তো? তাহলে উত্তরটা কি হবে বলো? ভেরি গুড, উত্তরটা হবে মিথ্যা। এর পরের প্রশ্ন বলা হচ্ছে অ্যানিমোমিটার। এই যন্ত্রটির নাম শুনেছো? আচ্ছা, এই অ্যানিমোমিটার যন্ত্র, এই যন্ত্রের সাহায্যে আগে তোমরা বলো, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে মানে কি নির্ণয় করা হয়?
আমরা এটাকে কোন কাজে লাগাতে পারি বা কি উদ্দেশ্যে আমরা এটা ব্যবহার করতে পারি বলো? হ্যাঁ, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ নির্ণয় করা হয়। একদম ঠিক বলেছো। অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটা 2019 সালে এসেছিল। তাই এইটা একদম সত্য একটা বাক্য। ঠিক আছে। আচ্ছা, মিস্ট্রাল। মিস্ট্রাল কি বায়ু বলো তো? মিস্ট্রাল একটা স্থানীয় বায়ু। কোথায় প্রবাহিত হয় বলো? ফ্রান্সের রোন নদীর উপত্যকাতে। আচ্ছা, এটা কি ধরনের বায়ু? উষ্ণ বায়ু না শীতল বায়ু? শীতল বায়ু। এটা মাধ্যমিক 2020-তে এসেছিল। কি বলছে প্রশ্নে? মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়। তো মিস্ট্রাল কি উষ্ণ বায়ু? মিস্ট্রাল শীতল বায়ু। দেখো, বাদ বাকি আর সবই এখানে সঠিক রয়েছে, কিন্তু উষ্ণ কথাটার জন্য বাক্যটা সম্পূর্ণ ঠিক হলো না। তাহলে উত্তরটা কি হবে? মিথ্যা। বাক্যটি মিথ্যা হলো। বুঝতে পারলে তো? আর যদি বলতো মিস্ট্রাল একটি শীতল স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়, তখন এটা সত্য বলে বিবেচিত হতো। এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়। দেখো, আবার এল নিনোর এসছে। আমি একটু আগেই এল নিনো সম্পর্কে বেশ কিছু প্রাথমিক ধারণা, প্রাথমিক বলবো না, ধারণা তোমাদের দিয়েছি, কারণ আলোচনাতে আমরা অনেক কথাই তখন আলোচনা করেছিলাম। তাহলে এল নিনোর বছরগুলোতে ভারতে বন্যার সৃষ্টি হয়, এটা কি সঠিক? এটা সঠিক নয়। কি হয় ভারতে? খরার সৃষ্টি হয়। তাহলে উত্তরটা হবে মিথ্যা। যে এল নিনোর বছরগুলোতে ভারতে বন্যার সৃষ্টি হয়, এটা মিথ্যা একটা উক্তি। সত্য উক্তি হচ্ছে ভারতে খরার সৃষ্টি হয়। আচ্ছা, পরের প্রশ্ন আছে, লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয় বলা হচ্ছে। লা নিনাতে তো আমরা আমাদের এখানটাতে লা নিনার প্রভাব, যেমন এবছরে লা নিনার প্রভাব রয়েছে, তো বন্যা হয়েছে বা হয়। আর লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়, এটা একদম তোমার সঠিক তথ্য। কারণ আর এল নিনোর প্রভাবে কি হয়, প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে আবার খরার সৃষ্টি হয়। তাহলে পূর্ব উপকূলে উল্টো অবস্থাটা হয়। অর্থাৎ এল নিনোতে যেটা হয়, লা নিনাতে ঠিক কিন্তু তার বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়। ঠিক আছে। তাহলে এই অবধি যে 5টা প্রশ্ন আমরা বললাম এই অংশে, যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়, এটা মিথ্যা একটা বক্তব্য। অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, একদম সঠিক। মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়, এটাও মিথ্যা একটা বক্তব্য। এল নিনোর বছরগুলোতে ভারতে বন্যার সৃষ্টি হয়, একদম মিথ্যা। লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়, এটা সত্য এবং সঠিক একটা সেন্টেন্স। ঠিক আছে। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। আচ্ছা, ওজোন স্তর কি করে মনে আছে তোমাদের? হ্যাঁ, ওজোন স্তর কি করে? মূলত সূর্য থেকে আগত যে বিভিন্ন অতিবেগুনি রশ্মি, ক্ষতিকারক রশ্মি, সেগুলো যদি সরাসরি আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়, তাহলে সেগুলো আমাদের মানুষের যেমন ত্বকে ক্যান্সার সৃষ্টি হতে পারে, বা উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং আরও অনেক রোগের সম্ভাবনা হতে পারে। তো কি করে এই ওজোন স্তর লক্ষ্য করা যায় কোন স্তরে বলো তো? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন স্তর লক্ষ্য করা যায়। একদম ঠিক বলেছ। তো এই ওজোন স্তর কি করে, সূর্য থেকে আগত রশ্মিগুলোকে এই স্তরে সম্পূর্ণ বাধাপ্রাপ্ত হয়ে যায়, হওয়ার পর তারপরে রশ্মিটা পৃথিবীতে
মানে আমাদের ভূপৃষ্ঠের কাছাকাছি আসে। তো সেই জন্য এই স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হচ্ছে বা হয়। তাহলে কথাটা কি ঠিক না ভুল? কথাটা ঠিক, তার মানে এটা সঠিক হবে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয়। একটু ভেবে দেখো, যে আমি বারবার যখন আলোচনা করেছিলাম যে ভূমধ্যসাগর অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্য, আগে একটু ভেবে দেখো। এই ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে এখানকার প্রধান বৈশিষ্ট্য আগে আমাকে কেউ বলো একটু। শীতকাল আর্দ্র এবং শীতকালে বৃষ্টি হয়, গ্রীষ্মকাল শুষ্ক, তাই তো? অর্থাৎ এটাও বলেছিলাম যে আমাদের মৌসুমী জলবায়ু, অর্থাৎ আমাদের ভারতীয় উপমহাদেশে মৌসুমী জলবায়ুর যা বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি আমরা, প্রায় বলতে গেলে ঠিক তার উল্টো রকম, অর্থাৎ বিপরীত অবস্থা আমরা লক্ষ্য করতে পারি এই ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে, তাই না? সেই জন্য ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে কোন সময় বৃষ্টিপাত হয়? শীতকালেই কিন্তু মূলত বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। তাহলে এখানে উক্তি করেছে যে ভূমধ্যসাগরীয় অঞ্চল সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয়, তাহলে এটা মিথ্যা একটা উক্তি, তাহলে এটা হবে মিথ্যা। জেড বায়ু ট্রোপোপজ স্তরে প্রবাহিত হয়। জেড বায়ুটা কোনটা? যেটা মৌসুমী বায়ু যখন ভারতবর্ষে প্রবেশ করে তখন এই জেড বায়ু মৌসুমী বায়ু ভারতবর্ষে আসার জন্য আরো প্রভাব বিস্তার করে, ঠিক আছে, কার্যকরী ভূমিকা পালন করে। জেড বায়ু যদি সঠিক ভূমিকা না পালন করে তাহলে মৌসুমী বায়ু কিন্তু ভারতবর্ষে অনিশ্চিত হয়ে দাঁড়ায়, এরকম তার প্রভাব কিন্তু সেইভাবে ভারতবর্ষে সেই বছর লক্ষ্য করা যায় না। তো এই জেড বায়ু যেটা বলা হচ্ছে, এই জেড বায়ু কোন স্তরে প্রবাহিত হয়? বলা হচ্ছে জেড বায়ু ট্রোপোপজ স্তরে প্রবাহিত হয়। মূলত জেড বায়ু আমরা লক্ষ্য করতে পারি ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব স্তরে, উচ্চ স্তরে। ট্রপোস্ফিয়ারের সীমা কতটা কে বলতে পারে? ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 18 কিলোমিটার পর্যন্ত। কেন 12 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বলা হচ্ছে? ভেরি গুড, ঠিক বলেছ একদম তুমি। কারণ নিরক্ষীয় অঞ্চলে এই ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি প্রায় 18 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য করা যায়, আর মেরু অঞ্চলে প্রায় 12 কিলোমিটার, কোনো কোনো স্থানে 9 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য করা যায়। তাহলে ট্রপোস্ফিয়ার ঠিক যে স্তরে গিয়ে তার সীমা শেষ হয়ে যাচ্ছে তাকে কি বলা হয়? ট্রোপোপজ। পজ কথার অর্থ কি? যেখানে সীমানা শেষ হয়ে যাওয়া, তাই তো? ট্রপোস্ফিয়ার শেষ হয়ে যাচ্ছে, তাই ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে যদি জেড বায়ু লক্ষ্য করা যায় তাহলে আমরা বলতেই পারি যে জেড বায়ু ট্রপোপজ স্তরেই প্রবাহিত হয়, তাই তো? তাহলে কথাটা কি সত্য না মিথ্যা? কথাটা একদম সত্য। দেখো আবার এই ট্রপোস্ফিয়ার সম্পর্কে আবার বলা হচ্ছে, এই জন্য আমি বলছিলাম আমরা যদি অনুশীলনীর প্রশ্নগুলো করতে থাকি, অভ্যাস করতে থাকি, আলোচনা করতে থাকি, তাহলে আমরা কিন্তু একসাথে অনেকগুলো প্রশ্নর উত্তর আমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে, এবং আমরা বারবার আলোচনা করতে থাকলে কি হবে, সেটা আমাদের মনে রাখতে সুবিধা হবে। নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা 18 কিলোমিটার। আমি এক্ষুনি বললাম যে সর্বোচ্চ বিস্তার লক্ষ্য করা যায় এই নিরক্ষীয় অঞ্চলেই। তো নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা লক্ষ্য করা যায় 18 কিমি, ঠিক আছে? তাহলে এটা কি হলো, সত্য না মিথ্যা হলো? কে বলছে মিথ্যা? কারা কারা বলছে মিথ্যা? কেউ বলছে না। আচ্ছা, হ্যাঁ ঠিকই বলছে, মেরু অঞ্চলে প্রায় 12 কিলোমিটারের কাছাকাছি, আর যদি নিরক্ষীয় অঞ্চল বলে তখন কিন্তু 18 কিলোমিটার অঞ্চল বলবে, এবং এটা একদম সত্য একটা বাক্য। হ্যালোন একটি ওজোন ধ্বংসকারী গ্যাস। তাহলে ওজোন যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যে ওজোন স্তর লক্ষ্য করা যায়, সেই ওজোন স্তর দিনের পর দিন কিন্তু ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে বা চলছে।
দেখা গেছে বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় ব্যাপক পরিমাণে ওজোন গহ্বর লক্ষ্য করা গেছে, ওজোন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে এবং এই ওজোন ধ্বংস হওয়ার জন্য প্রাকৃতিক বিভিন্ন গ্যাস যেমন দায়ী, তার সাথে সাথে অবশ্যই মনুষ্য সৃষ্ট কারণও কিন্তু দায়ী। কারণ মানুষের যত বিজ্ঞানের উন্নতি হচ্ছে তত বিভিন্ন ক্ষতিকারক গ্যাসেরও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, মানে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং এগুলো গিয়ে এই ওজোন স্তর ধ্বংস করতে কিন্তু ব্যাপক কার্যকরী ভূমিকা পালন করছে। ঠিক আছে, আমরা এই যে আমাদের বাড়িতে যে পরিমাণে মানে পাড়ায় গ্রামে দেশে বলতে গেলে এসি ফ্রিজ এখন প্রায় বলতে গেলে অনেক বাড়িতেই বসানো হচ্ছে, যাদের বাড়িতে বসানো নেই, এবং এত গরমের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সবাই এসি বসাতে বাধ্য হচ্ছে। যত এসি বসাচ্ছে হয়তো আমার ঘর, মানে যার যে ঘরে এসিটা বসানো হচ্ছে নির্দিষ্ট সেই ঘর সেই অংশটা ঠান্ডা থাকছে, কিন্তু সর্বোপরি কিন্তু মানে প্রাকৃতিক পরিবেশের উষ্ণতা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। কারণ এই যে এসি এবং ফ্রিজ থেকে একটা গ্যাস নির্গত হয়, তার নাম কি বলতো? সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, তো এই যে ক্লোরোফ্লুরোকার্বন, এটা কিন্তু ওজোন ধ্বংসকারী একটা গ্যাস। এছাড়াও আরো অনেক ধরনের গ্যাস রয়েছে, তার মধ্যে হ্যালোন একটি গ্যাস, এটাও কিন্তু ওজোন ধ্বংসকারী গ্যাস। তাহলে কথাটি সত্য হলো যে হ্যালোন একটি ওজোন ধ্বংসকারী গ্যাস। তির্যকভাবে পতিত সূর্যরশ্মির জন্য উচ্চ অক্ষাংশে উষ্ণতা কম। আগে প্রশ্নটা ভালো করে বোঝো, তির্যকভাবে তার মানে কোনাকুনি ভাবে, আর সরাসরি হলে লম্বভাবে পতিত হয়। সূর্যরশ্মি জন্য উচ্চ অক্ষাংশ, অর্থাৎ আমরা নিরক্ষরেখা থেকে যত উত্তর গোলার্ধের দিকে অর্থাৎ মেরু বৃত্তের দিকে, মেরু বিন্দুর দিকে যাব, অক্ষাংশর পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 90 ডিগ্রি পর্যন্ত। দক্ষিণ গোলার্ধ একই রকম ভাবে। তাহলে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন অংশে এটা আমরা প্রমাণিত হয়েছে যে নিরক্ষরেখা তার আশেপাশে সূর্যরশ্মি যেমন লম্বভাবে পড়ে এবং কর্কটীয় মকরীয় অংশে হয়তো সূর্যের উত্তরায়ণের সময় সূর্যরশ্মি বেশ খানিকটা লম্বভাবে পড়তে দেখা যায়, কিন্তু বেশিরভাগ অংশে অর্থাৎ কর্কটক্রান্তি 40 ডিগ্রি 50 ডিগ্রি পর থেকে সূর্যরশ্মি কিন্তু তির্যকভাবে পড়ে। তাহলে যে অংশে সূর্যরশ্মির পরিমাণ যত কম এবং যত ধীরে ধীরে পড়বে সেই অংশে কিন্তু উষ্ণতাও তাহলে কম হবে। সূর্যের তাপই যদি না পৌঁছায় তাহলে সেই অংশে কি হবে? উষ্ণতা কম হবে। আমাদের এখানে শীতকাল আসছে, তাহলে এখন সূর্যের দক্ষিণায়ন শুরু হয়েছে, সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে বেশি করে কিরণ দিচ্ছে, তাহলে সেই জন্য উত্তর গোলার্ধে কিন্তু শীতকাল পরিলক্ষিত হচ্ছে। তাহলে এই কথাটা একদম সত্য একটা উক্তি। ঠিক আছে, তাহলে সবকটা প্রশ্ন এখান থেকে বোঝা গেল। ওকে, এরপরে রয়েছে পৃথিবীর উষ্ণতার একমাত্র ও প্রধান উৎস কি সূর্য? সূর্য ছাড়া কি আমাদের আর উষ্ণতার কোনো বা তাপমাত্রার কোনো কি উৎস রয়েছে? কি মনে হচ্ছে তোমাদের? আর কোনো উৎস নেই, একদমই ঠিক বলেছ। কারণ পৃথিবীতে সূর্যই একমাত্র এই উষ্ণতা এবং তাপের উৎস, কারণ সূর্য থেকে আগত সূর্যরশ্মি দ্বারাই আমাদের যাবতীয় কার্যাবলী, যাবতীয় কাজ কিন্তু এই আলোর দ্বারাই হয়। ঠিক আছে, দেখবে যখন একটানা বর্ষা হতে থাকে, যদি সূর্যের আলো আমাদের এবং যদি সূর্যের তাপ সঠিকভাবে আমাদের যে অংশে বসবাস করছি না এসে পৌঁছায়, সেই পুরো ঘর বাড়ি পুরো স্যাঁতস্যাঁতে হয়ে যায়, রাস্তাঘাট শুকোতে থাকে না, একটা একঘেয়েমি অধৈর্য লেগে যায়, জল আর জল, শুকোতে চায় না কিছু, জামা কাপড় শুকোতে চায় না, ঘরের মধ্যে স্যাঁতস্যাঁতে অবস্থা একটা লক্ষ্য করা যায়। তাহলে আমরা ঘরে যতই ফ্যান চালাই না কেন, যদি সেই সূর্যের তাপমাত্রা সঠিকভাবে না পাওয়া যায় তাহলে কিন্তু সেই উষ্ণতা বা তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না। তাহলে কথাটা একদম সঠিক। সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ কত?
তোমরা আগে বলো, তারপর আমি বলছি। সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ হচ্ছে 1013.25 মিলিবার। এটা আমরা কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করতে পারি? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। এখানে বলা হয়েছে সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ 1003 মিলিবার, তাহলে এটা কি? মিথ্যা হলো। আইটিসিজেট বলা হয় কর্কটীয় উচ্চচাপ বলয়কে। প্রথমে বলো আইটিসিজেট কথাটির পুরো অর্থ কি? ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, তাই তো? আচ্ছা, এটা কোথায় দেখতে পাওয়া যায়? এর অক্ষাংশগত অবস্থানটা বলো তো দেখি। 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে এই আইটিসিজেটকে আমরা দেখতে পাই, যেটাকে শান্ত বলয়, এবং এই অংশে কোনো বায়ু প্রবাহ লক্ষ্য করা যায় না বলতে গেলেই চলে, তাই না? তাহলে এখানে বলা হলো আইটিসিজেট কর্কটীয় উচ্চচাপ বলয়কেই বলা হয়। তাহলে এটা কি ঠিক? এটা ঠিক নয়, মিথ্যা একটা উক্তি। গর্জনশীল 40 বলা হয় 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে। গর্জনশীল 40 মানে এই 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাতে, যেহেতু এখানটাতে স্থলভাগের পরিমাণ কম, জলভাগের পরিমাণ বেশি হওয়ার জন্য বায়ু তীব্র বেগে প্রবাহিত হতে থাকে। তীব্র বেগে প্রবাহিত হওয়ার জন্য কি হয়? এখানটাতে এই গর্জনশীল 40 এই বায়ুটা এখানে লক্ষ্য করা যায়, খুব দ্রুত বেগে প্রবাহিত হয় এবং 40 ডিগ্রি অক্ষাংশেই, দক্ষিণ অক্ষাংশেই লক্ষ্য করা যায়। সেই জন্য গর্জনশীল 40 কোথায় দেখতে পাওয়া যায়? দক্ষিণ গোলার্ধে। তাহলে কথাটি একদম সঠিক। মৌসুমী বায়ু দ্বারা পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়। পরিচলন বৃষ্টিপাত কখন হয়? পরিচলন বৃষ্টিপাত কোন অঞ্চলে হয় আগে বলো? নিরক্ষীয় অঞ্চলে। সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ার জন্য কি হয় এখানে? এখানকার যে জলরাশি রয়েছে, জলরাশি এখান থেকে খুব ব্যাপক হারে বাষ্পীভূত হতে থাকে, হওয়ার জন্য এখানে প্রত্যেকদিন বিকেলে পরিচলন বৃষ্টিপাত হয়। তাহলে মৌসুমী বায়ুর সঙ্গে কি এর কি যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে? যাচ্ছে না, তাহলে এটা মিথ্যা একটা উক্তি। হ্যারিকেন এক প্রকার ঘূর্ণিঝড়। হ্যারিকেন মানে বুঝতে পেরেছো? এখানে কিন্তু হ্যারিকেন মানে লণ্ঠন হ্যারিকেনের কথা বলা হয়নি। হ্যারিকেন এক প্রকার ঘূর্ণিঝড়, যেটা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা আমেরিকা যুক্তরাষ্ট্রে যে ঘূর্ণিঝড়, সেখানে হ্যারিকেন, এই ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে চিহ্নিত করা হয় এবং বিধ্বংসী এর রূপ, প্রকৃতি পুরো একটা ধ্বংসলীলা চালিয়ে যায়। তাহলে এটা এক প্রকার ঘূর্ণিঝড়, এটা সত্য কথা। ঠিক আছে, এবার শূন্যস্থান পূরণ করতে হবে। কারা কারা পারে আমি দেখি শূন্যস্থান পূরণ করতে। দেখো, এই প্রশ্নটাই কিন্তু আমরা সত্য মিথ্যাতেও পেয়েছিলাম। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কি হয়? উষ্ণতা হ্রাস পায়, তাই তো? ড্যাশ হলো বায়ুমণ্ডলের একটি নিষ্ক্রিয় গ্যাস। অনেকগুলো রয়েছে, যে কোনো একটা তোমরা বলো। নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এগুলো সবই হচ্ছে বায়ুমণ্ডলের এক একটি নিষ্ক্রিয় গ্যাস। প্রধান গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস বুঝতে পেরেছো? সবুজ ঘর যেটাকে বলা হয়, যেখানে কাঁচের স্তর লাগিয়ে সূর্যের আলোকে ঘরে ঢুকতে বাধ্য করা হয় বা ঘরে ঢুকে যায়, তারপরে তাপমাত্রা বাইরে বেরোতে পারে না, সেটাই হচ্ছে গ্রিন হাউস গ্যাস। আর এই গ্রিন হাউস গ্যাস আমাদের পৃথিবী ও গ্রিন হাউস গ্যাসের সঙ্গে তুলনা করা হচ্ছে যে পরিমাণ সূর্যরশ্মি বা সূর্যের তাপ পৃথিবীতে আসছে, সবটুকু কিন্তু ফিরে যেতে পারছে না। না যাওয়ার জন্য কি হচ্ছে? দিনের পর দিন পৃথিবীর গড় ও তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রধান গ্রিন হাউস গ্যাস কিন্তু আমাদের এখানে কার্বন ডাই অক্সাইড, যার সংকেত কি? CO2, কার্বন ডাই অক্সাইড। পৃথিবীতে মোট কটি তাপমণ্ডল রয়েছে? এখানে কারোর নাম আছে তাপমণ্ডল? কারোর নাম হয় না, তাই তো? আচ্ছা, যা একটু মজা করছিলাম। পৃথিবীতে মোট 3টি তাপমণ্ডল রয়েছে। কি কি আছে বলো তো? উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল আর হিমমণ্ডল। মনে থাকবে 3টি।
দিন ও রাতের উষ্ণতার পার্থক্যকে কি বলা হয়? আমরা যখন আলোচনা করছিলাম দেখবে ওখানটাতে দিনের সর্বোচ্চ উষ্ণতা আর সর্বনিম্ন নিশ্চয় রাতেই হয় আর সর্বোচ্চ দিনের বেলাতে হয়। তাহলে যে উষ্ণতার পার্থক্যকে কি বলা হয়? উষ্ণতার প্রসর। ভেরি গুড, উষ্ণতার প্রসর বলা হয়। তাহলে এখান থেকে যে কটি প্রশ্ন বললাম সবাই বুঝতে পেরেছো? উষ্ণতা কমলে বায়ুর চাপ কি হয়? বায়ুর চাপ বাড়ে, কারণ উষ্ণতা যত কমে তাপমাত্রা তত কি হচ্ছে? কমে যাচ্ছে, শীতল হয়ে যাচ্ছে। শীতল হলে কি হবে? উচ্চ চাপ হবে সেখানটায়, তাহলে বায়ুর চাপ বেড়ে যাচ্ছে। আর উষ্ণতা যত বৃদ্ধি পাবে, গরম বায়ু হচ্ছে, তখন নিম্নচাপ হবে। নিম্নচাপ হওয়ার জন্য কি হচ্ছে? সেখানে জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে, বা সেখানকার বায়ু গরম হয়ে উপরে উঠে যাচ্ছে, তাই তো। উপরে উঠে গেলে কি হয়? পার্শ্ববর্তী অঞ্চল থেকে খুব দ্রুত বেগে ঘূর্ণায় কাটে বায়ু সেই অঞ্চলে চলে আসে। টাইফুন কোথায় হয় জানো? টাইফুন হয় জাপান, চীন এই দেশগুলোতে। যে ঘূর্ণিঝড় হয়, এই ঘূর্ণিঝড়কে এই অংশে টাইফুন নামে চিহ্নিত করা হয়। তো টাইফুনের উৎপত্তি হয় দক্ষিণ চীন সাগরে। একদম সঠিক বলেছ। শিশির জমে বরফ কণায় পরিণত হলে তাকে কি বলা হয়? শিশির কখন পড়ে? শিশির পড়তে দেখা যায় প্রায় এই সময়, কিন্তু শিশির পড়তে দেখা যায় রাতের বেলা, শীতকাল অর্থাৎ শীতকালে শিশির পড়তে দেখা যায়। এই শিশির যখন জমে বরফ কণায় পরিণত হয়ে যায় তাকে কি বলা হয়? তাকে কিন্তু তুহিন বলে। গড় আপেক্ষিক আর্দ্রতা বেশি হয় কোন ঋতুতে? তাহলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যখন 100% তখন কখন হয়? বৃষ্টিপাতের পরিমাণ বেশি যখন হয়, তাহলে এটা হবে বর্ষা ঋতুতে। দক্ষিণ গোলার্ধে মৌসুমী জলবায়ুর উষ্ণতা রেখা। দেখো লাস্ট যে আমরা অধ্যায়ের শেষ অংশ যখন আলোচনা করেছিলাম বিভিন্ন গোলার্ধের লেখচিত্র সম্পর্কে, সেইখান থেকে বলা হচ্ছে যে দক্ষিণ গোলার্ধে মৌসুমী জলবায়ুর উষ্ণতা রেখা কেমন হবে? কেমন হবে বলো তো? উষ্ণতা রেখা হবে অবতল। উত্তর গোলার্ধে হয় উত্তল প্রকৃতির, আর দক্ষিণ গোলার্ধে হবে অবতল প্রকৃতির। জলীয় বাষ্প ঘনীভবনের সময় ড্যাশ তাপ পরিত্যাগ করে? কি তাপ পরিত্যাগ করে? যখন জলীয় বাষ্প ঘনীভবন হয় ধীরে ধীরে, তখন সেখান থেকে লিন তাপ পরিত্যাগ করে। একদম ঠিক বলেছ, লিন তাপ। প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটা আগে আলোচনা করেছি আমরা, বলো সবাই বলতে পারবে? ঠিক আছে, লাস্ট বেঞ্চ বলো। প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ওজোন স্তরকে। ভেরি গুড। শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র, এক্ষুনি আমি বলছিলাম এয়ার কন্ডিশনার, ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়? কি বলো? সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। ভেরি গুড। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ড্যাশ। কত থাকে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা? সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা থাকে 100%। ঠিক আছে। এরপরে বলা হচ্ছে কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে, যে বৃষ্টিপাত লেখচিত্র বলা হচ্ছে, উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে অর্থাৎ মে জুন এই যে সময়টা নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত। তাহলে মনে করো, দেখো যদি মধ্যভাগ নিম্নমুখী হয় এবং প্রান্তভাগ ঊর্ধ্বমুখী হয়, তাহলে রেখাটি কেমন হবে? রেখাটি হবে অবতল প্রকৃতির। অবতল প্রকৃতির হলে সেটা কোন গোলার্ধের জলবায়ু বলে আমরা চিহ্নিত করতে পারি? দক্ষিণ গোলার্ধের জলবায়ু চিহ্নিত করতে পারি, তাই তো। বোঝা গেল তাহলে? আচ্ছা, এরপরে রয়েছে বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কি বলা হয়? বৈপরীত্য উত্তাপ বলা হয়। ঠিক আছে। হ্যাঁ, আর বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে যদি উষ্ণতা হ্রাস পায়, যেটা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা হ্রাস পায়, সেটা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি বলা হয়। আর যদি দুটোই যদি
সমানুপাতিক হয় তাহলে কিন্তু তাকে বৈপরীত্য উত্তাপ বলা হয়। শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে কি তৈরি হয়? ধূলিকণার সাথে মিশে ধোঁয়াশা তৈরি হয়। ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, আমি একটু আগে বলছিলাম মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। বায়ুচাপের ঢাল যদি বৃদ্ধি পায় তাহলে বায়ুর গতিবেগ কি হবে? কারণ বায়ুচাপের ঢাল যত বৃদ্ধি পাবে, ঠিক আছে, যত ঢাল অতিরিক্ত ঢাল হবে তখন খুব দ্রুত বেগে বায়ু প্রবাহিত হতে শুরু করবে, তাহলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পাবে। তাহলে আজকে এই অংশে আমরা শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা সম্পর্কে অনেকগুলো প্রশ্ন আমরা আলোচনা করলাম, তার সাথে সাথে অনেক তথ্য আমরা জেনেছি, ঠিক আছে, অনেক প্রশ্ন উত্তর জেনেছি। এগুলো তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, আমি বারবার তোমাদের বলছি, তোমাদের সুবিধার্থেই বলছি, ঠিক আছে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে আমরা নতুন কোনো অংশ নিয়ে আবার আলোচনা করব। সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকবে।